আধার কার্ড নিয়ে যেটা বলা হচ্ছে, কোনোভাবেই নির্বাচন কমিশন কোনোভাবেই আধার কার্ডকে মান্যতা দিচ্ছে না, কিন্তু যে কার্ডকে মান্যতা দিচ্ছে সেগুলো আবার তৈরি হচ্ছে আধার কার্ড দেখিয়েই। এরকমই একটা ক্লিপিংস আমরা এখন একবার দেখে নেব। जैसे मैट्रिक का सर्टिफिकेट लगभग उपलब्ध हमको करा दे रहे हैं, नहीं इनके पास हो रहा तो आवासीय बना करके दे रहे हैं। आवासीय आप बना रहे हैं? नहीं, हम क्यों बनाएंगे? नहीं, अब वो बनवा रहे हैं, उसी आधार कार्ड से बना रहे हैं। हाँ, उसी से बनता है। आपको आवासीय के लिए तो आधार जरूरी है। आवासीय के लिए आधार जरूरी, देखिए इंटरेस्टिंग है, समझिए। आवासीय कार्ड बनने के लिए आधार जरूरी है, आधार के आधार पर आवासीय कार्ड बन रहा है। आवासीय कार्ड जरूरी है चुनाव आयोग के दस्तावेज के मुताबिक, आधार गैर जरूरी हो गया। तो जो आधार है वही तो निराधार हो गया। इस पे हम कमेंट नहीं कर सकते। कोई बात नहीं। এটা সত্যি একটা মানে চক্রাকার বিষয় আর কি, মানে মুরগি আগে না ডিম আগে, মুরগিটা থেকে ডিম করতে আসতে এরকম জায়গায় ব্যাপারটা চলে গেছে। আমি ছোট করে বলছি কারণ প্রসূনের বিহারে দীর্ঘদিন সাংবাদিকতা করার অভিজ্ঞতা আছে, আমিও বিহারে প্রচুর নির্বাচন কভার করেছি। আর আমি একসাথেও করেছি, আবিদ সাহেবকে একেবারে ভিডিও স্তর থেকে ভোটার তালিকা তৈরি করা থেকে শুরু করে রাজ্য স্তরে সর্বোচ্চ স্তরে যেখান থেকে নির্বাচন পরিচালনা হয় সেই স্তর পর্যন্ত নির্বাচনে কাজ করেছে। কফি, আমি কয়েকটা কথা খুব ছোট্ট ছোট্ট করে পয়েন্ট বাই পয়েন্ট বলছি। প্রথম কথা হচ্ছে যে প্রশ্ন যেটা বলল, নাম 3 ভাবে তো বাদ গিয়েছে, 3 ভাবে মাত্র বাদ যেতে পারে। মৃত, চলে গিয়েছে, ডুপ্লিকেট। মৃত আবিদ সাহেব পরিষ্কার বললেন, এটা সকলে খেয়াল থাকে না, আধার কার্ড তৈরি করার অনেক পদ্ধতি আছে, জাল আধার কার্ডও তৈরি করা যায়। আধার কার্ড ক্যান্সেল করার কোনো বৈধ স্বীকৃত পদ্ধতি এখনো পর্যন্ত নেই। আজকে আমি যদি কোনো কোর্টে গিয়ে বলি স্যার আমি আমার আধার কার্ডটা সারেন্ডার করতে চাই, কোন আইনে কিভাবে করবেন কেউ জানে না। সুতরাং আধার কার্ড জনসংখ্যার থেকে বেশি যদি থাকে তার মানে আধার কোনোভাবে তৈরি হয়ে গিয়েছে। মৃত ব্যক্তির আধার থাকতে পারে, জাল করেও তৈরি হয়ে থাকতে পারে, জাল আধার তৈরি হয় না সেটা আমি বলছি না। দ্বিতীয় হচ্ছে ডুপ্লিকেট। আপনি একজন ভোটারের নাম বাদ দিচ্ছেন, ইলেকশন কমিশনকে বলছি, বলেছেন যে ডুপ্লিকেটের নাম 2 জায়গায় আছে, তাহলে আপনার কাছে তো সমস্ত তালিকা আছে, তাহলে বলুন তার নামটা অন্য কোথায় আছে, সেটা তো বলতে হবে। যদি ভোটার হয়, ডুপ্লিকেট ভোটার 2 জায়গা থেকে নাম তো বাদ যেতে পারে না, কোনো একটা জায়গায় তো নিশ্চয়ই তার নামটা ঠিক, অন্য জায়গায় ভুল, সেটা বলতে হবে। আর তৃতীয় হচ্ছে যে শিফটেড নিয়ে, এইটা হচ্ছে আসল জায়গা। শিফটেড মানে আজকালকার দিনে এখন যে সমস্ত কাজকর্ম মানুষ করছে, বহু ভোটার থাকতে পারেন যারা বছরে 3 মাস ব্যাঙ্গালোরে থাকেন, 4 মাস ক্যালিফোর্নিয়াতে থাকেন, বাকি সময়টা 5 মাস বেগুসরাইতে থাকেন। তিনি কি আমি একটা কথা বলবো, পাওয়া যায়নি বলে? আমি একটা কথা বলছি, আমাদের প্রধানমন্ত্রী তো শিফটেড, উনি ভোটার গুজরাটের আর থাকেন দিল্লি। প্রধানমন্ত্রী তো শিফটেড, অমিত শাহ তো শিফটেড। প্রধানমন্ত্রী অমিত শাহ যদি শিফটেড হয় এই দেশে, তাহলে শিফটেড কথা নেন অর্থটা কি? জ্ঞানেশ কুমারই তো শিফটেড লোক, রাজস্থানের লোক, কাজ করতো কেরালে, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে অমিত শাহ নিজের আমচা চামচা করে তাকে কাজে লাগিয়েছে, সেই তো শিফটেড। আমি জাস্ট মানে সুতরাং এটা নির্বাচন কমিশনকে বলতে হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে অমিত সাহেব বললেন যে কোর্টের ব্যাপারে, সুপ্রিম কোর্ট অ্যাজ এ কনস্টিটিউশনাল অথরিটি আর একটা কনস্টিটিউশনাল অথরিটি ইলেকশন কমিশনকে বলেছে আপনারা বিবেচনা করে দেখুন। আমাদের দেশে যতদিন পর্যন্ত সভ্যতা বেঁচে ছিল, মানে কনস্টিটিউশনাল এথিক্স বেঁচে ছিল, ততদিন পর্যন্ত এটাকেই নির্দেশ বলে গণ্য করা হতো। আমরা ভদ্র ভাষায় একটা কথা বলি, ইউর উইশ ইজ মাই অর্ডার, কিন্তু সেই ভদ্রতা সভ্যতা আজকে ভারতে বেঁচে নেই। ডিফাইন্ড অ্যাটিটিউড এর কথা আবিদ সাহেব বলছেন, ইলেকশন কমিশন মনে করছে তার মাথার উপরে রাজনৈতিক ক্ষমতার হাত আছে বলে সে সুপ্রিম কোর্টকে এরকম কথা বলতে পারে। আজকে সুপ্রিম কোর্ট পাল্টা বলে না এটা করতেই হবে, তাহলে কিন্তু আমাদের দেশে একটা কনস্টিটিউশনাল সমস্যা তৈরি হবে। সুপ্রিম কোর্ট আমাদের দেশে বারবার সেটাকে এড়িয়ে গিয়েছে। নির্বাচন প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া যার মাধ্যমে পুরো রাষ্ট্র ব্যবস্থা চলে, সেটা যখন শুরু হয়ে যায়
তখন সুপ্রিম কোর্ট তার মধ্যে হস্তক্ষেপ করে না। অনেক বড় একটা উদাহরণ আছে, বিহারের যখন রাজ্যপাল ছিলেন জ্ঞানী জেল সিং, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, তখন একটা বিখ্যাত বিহারের কেস আছে, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে কি করবে না, সরকার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বরখাস্ত করেছিল, প্রেসিডেন্সিয়াল হবে কি হবে না। এই ইস্যুতে আমাদের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম পদত্যাগ করতে গিয়েছিলেন একসময়। সরকার তাকে যা বলেছিল পরে তিনি বুঝেছিলেন সেটা তাড়াহুড়ো করে কাজ করা হয়ে গিয়েছে। এ নিয়ে পরে কখনো আমরা নিশ্চয়ই কথা বলতে পারি। কিন্তু কনস্টিটিউশনাল প্রপার্টি একটা ব্যাপার আছে, কনস্টিটিউশনাল এথিক্স একটা ব্যাপার আছে, যেটাকে সম্পূর্ণ উল্লঙ্ঘন করা হচ্ছে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে প্রসূন একটা কথা বলছো যে সরে আসে, সবাই শিফটেড। আমাদের দেশে শিফটিং এর মধ্যে সম্প্রতিকাল যে হচ্ছে, আমাদের বিরাট ডিজাইন আছে। অমিত সাহেব এত বছর খুব সিনিয়র সরকারি পজিশনে কাজ করেছেন। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক আর কোঅপারেটিভ ডিপার্টমেন্ট, এই দুটোর মধ্যে মানে গুরুত্বের তারতম্য হচ্ছে অনেকখানি। অমিত শাহ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে একই সঙ্গে কোঅপারেশন ডিপার্টমেন্টের মিনিস্টার। এখন যিনি মুখ্য নির্বাচন কমিশনার, তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন। কোঅপারেশন ডিপার্টমেন্ট আর কোঅপারেটিভ ডিপার্টমেন্টে কেন গুরুত্বপূর্ণ? দেশের সমস্ত ছোট রাজনৈতিক দল তার নিজস্ব ছোট ছোট জায়গায় এই কোঅপারেটিভ ব্যাংক চালায়। শুভেন্দু অধিকারী, শরদ পাওয়ার, এরা হচ্ছে নিজের নিজের রাজ্যে সব থেকে বড় কোঅপারেটিভ ব্যাংকের আসলে কর্ণধার, পজিশন যাই হোক না কেন। কোঅপারেটিভ ডিপার্টমেন্টের মন্ত্রী এই সমস্ত খবর পাবেন যা দিয়ে ছোট ছোট রাজ্যের রাজনীতিকে নিয়ন্ত্রণ করা যায়। অতীতে কোনোদিন হয়নি। কোঅপারেটিভ ডিপার্টমেন্টে মন্ত্রী মানে ঠিক আছে, একটা মন্ত্রিত্ব দিতে হয়, তাই এর মাধ্যমে সারা দেশের ছোট দলের রাজনীতিকে নিয়ন্ত্রণ করার যে পরিকল্পনা বিজেপি আবিষ্কার করেছে, অমিত শাহ হচ্ছে যার প্রতিমূর্তি, দুটো ডিপার্টমেন্টের মিনিস্টার। এই সূত্র ধরেই বর্তমান মুখ্য নির্বাচন কমিশনের নিয়োগ। আমি যদি একটা তথ্য ভুল বলে থাকি নিশ্চয়ই আমার বিরুদ্ধে মামলা হবে, এফআইআর হবে। শেষে একটা কথা বলবো, এই যে 52 লক্ষ প্রশ্ন বললো সর্বশেষ তথ্য, ভুয়ো ভোটার পাওয়া গিয়েছে। আগেই ভাসিয়ে দেওয়া হয়েছে 35 লক্ষ নাকি আছে। বিএলওরা নাকি মানে তদন্ত করে মানে ডোর টু ডোর সার্ভে করতে গিয়ে তারাই নাকি বাংলাদেশি রোহিঙ্গা খুঁজে পেয়েছেন। আরে মশাই, কি আপনাকে বললো আমি বাংলাদেশি কি রোহিঙ্গা? আমার বাড়িতে যদি কোনো ইলেকশন কমিশনের লোক আসে, আমি প্রমাণ করার চেষ্টা করবো আমি ভোটার কিনা, বলে দেবো আমি রোহিঙ্গা। রোহিঙ্গা বা বাংলাদেশি, এই নাম্বারটা কোথা থেকে এলো? কে নিজেকে রোহিঙ্গা বলে ঘোষণা করেছে? বিহারে কোন ভোটার নিজেকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে? এটা আমার একটা প্রশ্ন। আমার কিছু বক্তব্য নেই এই পর্যায়ে, শুধু প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন তথা বর্তমান সংবাদ মাধ্যমের কাছে, আধার কার্ডে একটা বায়োমেট্রি আছে, আঙুলের ছাপ, চোখের মনি দিয়ে। আধার কার্ডে কোনো ডুপ্লিকেট যদি তৈরি হয়, সত্যিকারে পরীক্ষা করার জায়গায় ধরা পড়ে যাবে। আমার যেটা প্রকৃত আধার কার্ড, সেই নম্বর যদি অন্য কেউ লেখে, তার সঙ্গে আমার আঙুলের ছাপ আর চোখের মনি দেখালে ধরা পড়ে যাবে সে মিথ্যা, আমি ঠিক। এই আধার কার্ডের সঙ্গে, প্রকৃত আইডেন্টিটির সঙ্গে ভোটার কার্ডকে যুক্ত করার একটা প্রস্তাব অনেকদিন ধরে আছে। বায়োমেট্রিক আধার কার্ড এর সঙ্গে ভোটার কার্ডকে কেন যুক্ত করা হবে না? ইলেকশন কমিশন যখন এত বড় দায়িত্ব নিয়েছে, তারা কেন বায়োমেট্রিক ভোটার কার্ড তৈরি করছে না? অজিত রঞ্জন যেটা দেখাচ্ছেন আর কি, নাম দিয়ে এটি ছেড়ে দেওয়া হচ্ছে, একটা ফর্ম লিখে ভরে দেওয়া হচ্ছে, সুতরাং এই ভোটার। বায়োমেট্রিক করছেন না কেন? বাড়ি বাড়ি যখন যাচ্ছেনই, ঠিক আছে বুঝলাম যে 20%, 25% ভোটারের নাম বাদ গেছে, যে 75%কে পাচ্ছেন তাদের বায়োমেট্রিকটা একই সঙ্গে করে দিচ্ছেন না কেন? তাই তার জীবনে কোনোদিন ভুল হবে না যে এই ভোটার ভোট আসছে কিনা। ওই বায়োমেট্রিক একটা ডেটা আপনি রাখবেন, সরকার আপনার কাছে রাখবেন, ভোটের দিন পোলিং বুথে থাকবে। এই সরল মানে ব্যবস্থাটা কেন করা হচ্ছে না? কারণ সোফিয়া, এটা বলে আমি শেষ করছি, আসলে এই পুরো প্রক্রিয়ার উদ্দেশ্য একটা স্বচ্ছ, স্পষ্ট, ফেয়ার ভোটার তালিকা তৈরি করা নয়। এই পুরো সিস্টেমটা, পুরো ব্যবস্থাটা যে চলছে আর কি, প্রসেসটা চলছে, উদ্দেশ্য হচ্ছে কিছু ভোটারকে বাদ দেওয়া, এমন একটা ভোটার তালিকা তৈরি করা একটা বিশেষ দলের সুবিধা হবে।